যদিও আপনার সাথে আমার লেনাদেনা শেষ, তবে একজন অনাদরে বেড়ে ওঠা মানুষকে তার আপন মানুষের কাছে ফিরিয়ে দেয়া আমার কর্তব্য মনে হলো। ভাইপার বিধ্বস্ত শরীর নিয়ে কোনো রকমে বলেন, কি বলছো? বুঝতে পারছি না। সাইফার এবার সরাসরি ভাইপারের চোখের দিকে তাকিয়ে বলল। তাহমিদ আপনার ভাইয়ের ছেলে, তাই না? ভাইপার কথাটাই বেশ জমকালো, আগ্রাসী ভঙ্গিতে উত্তেজিত হয়ে বলল। মিথ্যে কথা, ও একটা জারজ। সাইফার বাঁকা হেসে বলল। কিন্তু ডিএনএ টেস্ট যে ভিন্ন কথা বলল। তাহমিদ এতই অবাক হয়েছে যে তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। সে আদৌ ঠিক শুনেছে কিনা তা বা বাস্তবে আছে কিনা সেটাই বুঝতে পারছে না। কি শুনেছে এসব সে? তার পায়ের তলায় মাটি সরে গেছে মনে হচ্ছে। উমার ভুইয়া ওরফে ব্ল্যাক ভাইপার গর্জে উঠে বলল। তোকে আমি শেষ করে ফেলবো, সাইফারের বাচ্চা। তুই আমার সমস্ত জীবনটা উলট পালট করে দিয়েছিস। শুধু একবার যদি মুক্তি পেতাম, তোর খুলি উড়িয়ে দিতাম। সাইফার ঠান্ডা গলায় বলল। রিল্যাক্স মিস্টার ভাইপার, এত হচ্ছেন কেন হাইপার? তোকে আমি বাঁচিয়ে রেখেছিলাম কেন যে আমার আফসোস হয়। সাইফার হাসলো, বলল। আফসোস করে লাভ নেই। নিজের ভাইয়ের সন্তানকে যে পিতৃমাতৃত্ব থেকে বঞ্চিত করে, সে যে কি পরিমাণ অমানুষ সেটার প্রমাণ করার প্রয়োজন নেই। পিতামাতার পরিচয় জানার পরেও যে জারজ বলে গালি দিতে পারে নিজের আপন ভাইয়ের ছেলেকে, যাকে রাস্তার ছেলের মতো অবহেলা অনাদরে মানুষ হতে হয়, আপনার মতো কুলাঙ্গার চাচার জন্য তার আফসোস করা ছাড়া আর কি করার আছে? আমি না হয় আপনার কুকর্মের তথ্য জেনে গিয়েছিলাম, কিন্তু আপনার ভাই কি অপরাধ করেছিল যাকে আপনি পিতা হওয়া থেকে বঞ্চিত করেছিলেন? আপন রক্তের সাথে কেন বেইমানি করেছিলেন? ভাইপার উন্মাদের মতো হাসতে হাসতে বলল। আমার ইচ্ছা, আমার রাজত্বে আমি একাই রাজা। সেখানে তিলে তিলে গড়ে তোলা সম্পদ খাবে ভাইয়ের ছেলে। পুত্র সন্তান জন্ম দিতে না পারায় আমি আমার প্রথম স্ত্রীকে খুন করি। আমার প্রথম বিয়ে উজানের বিয়ের 1 বছর পরেই হয়। আমার দ্বিতীয় স্ত্রী সন্তান উজান কিংবা উর্মি, সেটা কেউ আজ পর্যন্ত জানে না। সে সময় উজানের একের পর এক ছেলে সন্তান হওয়াটা শুনে আমি উন্মাদ হয়ে গিয়েছিলাম। এজন্য আমি নিজের ছেলে সন্তান হওয়ার আশায় লুকিয়ে বিয়ে করি। ভেবেছিলাম একেবারে আমার ছেলেকে দেখিয়ে জানাবো আমার বিয়ের কথা। নীতিমতো তরপার ছিলাম পুত্র সন্তানের আশায়। কিন্তু আমার প্রথম স্ত্রী কন্যা ধারণ করেছিল সেটা সহ্য করতে না পেরে তার তল পেটে প্রচণ্ড জোরে লাথি মেরে বসি। প্রচণ্ড রক্তক্ষরণে মা ও বাচ্চা দুজনে মারা যায়। ভাইপার পাগলের মতো বলে চলেছে। ভেবেছিলাম আরেকটা বিয়ে করলেও যদি মেয়ে হয়, এভাবে আর কয়টা খুন করব আমি। তাই বিয়ের চিন্তা বাদ দিয়ে উজানের সন্তান নষ্ট করার পরিকল্পনা করি। বারবার মেডিসিন দিয়ে ওর সন্তান নষ্ট করে দিচ্ছিলাম। শেষে যখন ডাক্তার বলল এই সন্তানের পর সন্তানদানে উজানের বউ একেবারে হারিয়ে ফেলবে, তখন আর পরিকল্পনা সাজাই। ওর এই সন্তানকে আমার ডান হাত বানাবো। সমস্ত খারাপ কাজ কুকর্ম করাবো ওকে দিয়ে। ভুইয়া পরিবারে হওয়া সত্ত্বেও ও কোনোদিন জানতে পারবে না ও উজানের রক্ত। এতে আমার দিল ঠান্ডা হবে। আমার সম্পত্তির দিকে নজর দিলে আমি কাউকে ছেড়ে দিই না। উন্মির শাশুড়িকেও আমি এজন্যই সরিয়ে দিয়েছিলাম। ওই মহিলাও আমার সম্পত্তির দিকে নজর দিয়েছিল। উজানের ছেলে থাকলে সব সম্পত্তি ও ছেলের নামে লিখে দিতে হতো। তা আমি হতে দেই কি করে, কি করে? বলেই ভাইপার পাগলের মতো চিৎকার করতে লাগলো, একই কথা বারবার পুনরাবৃত্তি করতে লাগলো। পুলিশ এসে তাকে লকআপে ঢুকিয়ে দিল। ভাইপার বারবার গর্জাতে লাগলো। সাইফার সরু চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো। উন্মাদ সাইকো। মানহার শরীর খুবই দুর্বল হয়ে পড়েছে। কোনো খাবার মুখে দিলেই বমি করে ঘর ভাসিয়ে ফেলে। এজন্য তার মাথার পাশে বালতির ব্যবস্থা করে দিয়েছেন মাইমুনা বেগম।
মাহবুব আলম মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন। ডাক্তার বলেছে বেবির মাথা জ্বরের মুখে ঘুরে গেছে। এ সময় এমন হালকা বমি ভাব হয়। মানহা অস্থির হয়ে ইহাবের নম্বরে ডায়াল করলো। নম্বর বন্ধ দেখাচ্ছে। তার সবকিছু বিষাক্ত লাগছে। ইহাবকে গত রাত থেকে পাচ্ছে না। ইহাব যাওয়ার প্রায় 1 মাস হয়ে গেছে। এতদিন ফোনে কথা হয়েছে, তবে 2 দিন ধরে তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। চিন্তায় মানহা অস্থির হয়ে যাচ্ছে। মাহবুব আলম কয়েকবার বলছেন, হয়তো কোনো কাজে ব্যস্ত আছে। এত অস্থির হওয়ার প্রয়োজন নেই, কাজ শেষে এমনিতেই ফোন দেবে। কিন্তু মানহা কোনো কথাই বলতে নারাজ। লোকটার কণ্ঠ শোনে না 2 দিন হয়। তার মনে হচ্ছে বুকটা বেশি কাঁপছে, ধড়াস ধড়াস করছে, হার্টবিট দ্রুত ওঠানামা করছে। লোকটা তার ঘুম হারাম করে ফোন অফ করে কোথায় গেছে? 2 দিনে একটু গর্ভবতী স্ত্রীকে ফোন দেওয়ার সময় পায়নি সে? এত ব্যস্ততা তার? কোন মহৎ কর্ম করেছে কে জানে, তাকে ফোন দেওয়ার সময় তার হয়ে উঠছে না। গত রাতে মারোয়ান একটা ভয়ঙ্কর আজগুবি স্বপ্ন দেখেছে। স্বপ্নটা এতই অদ্ভুত যে ক্ষণে ক্ষণে তার গা শিউরে উঠছে। সে দেখেছে একেবারে ছোট বাচ্চা হয়ে গেছে সে। তোয়ালে দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে তাকে। সকলে এসে জড়ো হয়েছে তাকে দেখার জন্য। মরণ শুষে কান্না বাদ দিয়ে মুখ কুচকে এদের রংঢং দেখছে। ইতিমধ্যেই কয়েকজন টপটপ চুম খেয়ে ফেলেছে। এজন্য সে বেজায় বিরক্ত। একজন মহিলা কোত্থেকে এসে তাকে কোলে নিয়ে টপাটপ চুমু বসিয়ে গালে লালা লাগিয়ে দিল। মরণ ওয়াক করতে করতে বলে উঠল, কি সব বিচ্ছিরি কাজ কারবার শুরু করেছে। মেয়ে মানুষ হবে লজ্জাবতী, এর মধ্যে দেখি হায়া লজ্জার ছিটে ফোটাও নেই। হুট করে একটা বেটা ছেলেকে চুমুটুমু খাওয়া শুরু করেছে। ছি ছি, পৃথিবীতে এসেই বিপদে পড়েছি। লোল টোল লাগিয়ে দিকদারি অবস্থা। দূর হ, দূর হ। এই পর্যায়ে মরণ ঘুমের মধ্যে বেশ অবাক হয়ে গিয়েছিল। একটা কয়েকদিনের বাচ্চা কথা বলছে কিভাবে সে আরও দেখলো। আশেপাশের মানুষ বেশ কৌতূহল ও খুশি খুশি চেহারায় তাকে পর্যবেক্ষণ করছে। যে মহিলাটি চুমু খেয়েছিল সে উৎসুক হয়ে বলল, উপস্থিত সকলের মুখে মাশাল্লাহ মাশাল্লাহ রব উঠে গেল। যেন এইটুকু বাচ্চার কথা বলা খুবই স্বাভাবিক, বরং কথা না বলাটা অস্বাভাবিক। একজন লিখলিখে গড়নের লম্বা পুরুষ এগিয়ে এসে তার ফুলো ফুলো গাল দুটো দলে মালাই করতে করতে বলল, কি বলছো তুমি রসগোল্লা? মরণ এবার আরো বিরক্ত হলো। ভ্রু চেয়ে বলল, হাত ছড়া গাঁজাখোর, তোর হাত থেকে গাঁজার গন্ধ আসছে। ওয়াক। লোকটি মোটেও বিচলিত হলো না। আরো মনের মাধুরী মিশিয়ে মরণের গালে টিপে দিতে লাগলো। তারপর ঠেসে চুমু খেতেই মরণ রাগে চিৎকার করে বলল, এটা পর পর চুমাচাটি দিতেই আছে। ছোট বাচ্চা, চুমু দিবি দে, তবে মুখে লালা লাগাচ্ছিস কেন? চুমু দিয়ে আর ম্যানার্সও শিখিসনি? ন্যূনতম ভদ্রতা এদের নেই, নাই কোনো কমন সেন্স, সবগুলো ননসেন্স। কথা শেষ করতে না করতেই দেখলো দলে দলে মানুষ আরও তাকে চুমুতে শুরু করেছে। আরও গাঁজাখোরের মতো মানুষটার চেহারা হঠাৎ করে ইহাবের মতো দেখাচ্ছে। লোকটা রসগোল্লা বলে রীতিমতো কামড় দেওয়া শুরু করেছে। মরণ বিরক্তিতে কপাল ভাঁজ করে বুকে হাত গুজে রক্তটা ভঙ্গিতে চুমু খেয়ে চলছে। পরপরই স্বপ্ন ভেঙে গেল। সে ধরপড়িয়ে ঘুম থেকে জেগে উঠল। সঙ্গে সঙ্গে নিজেকে চেক করলো, না সব ঠিকঠাক আছে। ভয়ে তার কলিজা লাফিয়ে তাল গাছে উঠেছিল। বারংবার গাল ধুয়ে লাল করে ফেলেছিল। কি সাংঘাতিক দুঃস্বপ্ন! নিশাত বারান্দা থেকে মারোয়ানের শুকনো জামা কাপড়গুলো এনে ভাঁজ করছে। জামা কাপড়গুলো ইস্ত্রি করবে বিধায় সব নিয়ে খাটে বসলো। মারোয়ান খাটের মাঝে শোয়া। নিশাত তা দেখে বলল, একটু চাপুন, দেখছেন না কাজ করছি? এমন খাম্বার মতো পড়ে আছেন কেন? আপনার কমন সেন্স কই? মারণ এতক্ষণ গভীর ভাবনায় মত্ত ছিল। গত রাতের স্বপ্নটা নিয়ে চিন্তা করছিল। নিশাতের মুখে কমন সেন্স শুনে চমকে উঠল। স্পষ্ট মনে আছে স্বপ্নেই শব্দটা সে বলেছিল। কিভাবে মিলে গেল কাকতালীয় ব্যাপার স্যাপার। সে স্বরে নিশাতকে জায়গা দিল। নিশাত স্ত্রী দিয়ে মারণের একটা শার্ট আয়রন করতে করতে বলল, কি হলো, আজকে কাজে যাবেন না? এত ব্যস্ত মানুষ আজকে ঘরে কেন? মারণ গম্ভীর হয়ে ভাবছিল স্বপ্নটার কথা নিষাদকে জানাবে কিনা। এই ভয়ানক স্বপ্নটা দিয়ে উল্টাপাল্টা কিছু বুঝিয়েছে কিনা সেটা একবার জিজ্ঞেস করে দেখবে। নিষাদের তো ধর্মীয় জ্ঞান আছে, জানতেও তো পারে। সে নিষাদকে নিবিড়ভাবে কিছুক্ষণ পর্যবেক্ষণ করতে লাগলো। মারণ আর ভাবল না। তৎক্ষণাৎ শোয়া থেকে উঠে বসে চিন্তিত গলায় বলল,
লিলিপুট শুনো। নিশাত মারনের শার্টের বোতাম মনোযোগ দিয়ে লাগাচ্ছিল। লিলিপুট ডাকাই মারনের দিকে চাইল। মারন ভুলটা সংশোধন করে বলল, আচ্ছা নিশাদ শোনো। আপনাকে কিছু বলেছি? কোন বিষয়ে? এই যে নাম ডাকা নিয়ে। না, তুমি বিরক্ত হও তাই ঠিকঠাক বললাম। নিশাত অবাক হয়ে বলল, আমার বিরক্তি নিয়েও আপনি ভাবেন? কথা পেঁচিয়ে না তো। এখানে ভাবা না ভাবার কি হলো? তাছাড়া একটা মানুষ বিরক্ত হচ্ছে, সেটা না করাই অনুচিত। আর কেউ আমার উপর বিরক্তি দেখালে তার সাথে দ্বিতীয়বার কথা বলি না আমি। তবে যে আমার সঙ্গে বলেন, আমার সব বিরক্তের কাজগুলো বেশি বেশি করেন। তুমি আর সবাই তো এক না। তুমি হলো ফৌজিয়া, সবাই কি ফৌজিয়া? দুনিয়ায় কি ফৌজিয়া নামের মেয়ের অভাব আছে নাকি? তার মানে সব ফৌজিয়ার কাছে আপনি এমন? মহিলা মানুষের বেশি বোঝা স্বভাব খুবই বিরক্তিকর। আমি তো দুনিয়ার সব ফৌজিয়ার কোলে উঠে বসিনি। তোমার কোলেই যেহেতু উঠেছি সেহেতু তোমাকেই বুঝিয়েছি। এইটুকু তো বোঝার কথা। কমন সেন্স খাটাও। আচ্ছা খাটালাম। এবার বলুন, আপনি আমার কোলে কবে উঠেছেন? মারনের ধৈর্যের বাঁধ শীঘ্রই ভাঙবে ভাঙবে অবস্থা। এজন্যই ঠিক এজন্যই মহিলাদের পাত্তা দেয় না সে। একবার মাথায় উঠে নাচানাচি শুরু করলে থামানো বেজায় মুশকিল এদের। হটির যে কোশ্চেন, কোলে কবে উঠেছেন, তার রাগে কান্দের ধোয়া বেরোচ্ছে রীতিমতো। নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, তুমি কি উপমা বোঝো না? স্কুলে বাচ্চাদের পড়াতে কি ঘোড়ার ডিম? একজন প্রাক্তন শিক্ষিকার মুখে প্রশ্নটা বড্ড বেমানান লাগলো। কোলে ওঠা বলতে বিয়েকে বুঝিয়েছি। তুমি যে এতটা নির্বোধ সেটা তো বুঝিনি। বুঝিলে বিয়েই বলতাম। আমার বড় অন্যায় হয়েছে। কি যে বলেন আর কি যে মুক্তি দেন, আল্লাহ মাবুদ ছাড়া এই যুক্তি খণ্ডানোর সাধ্য আমার মতো সাধারণ মানুষের নেই। থাক বাপু, আমার অত বোধ টোধের দরকার নেই। আমি নির্বোধেই সই। মারন খিটখিট করতে করতে বলল, দিলে তো মেজাজের 12টা বাজিয়ে। নিশাত এক মনে স্ত্রী করতে করতে হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে বলল, একটু ভুল বললেন, 12টা না 12:15 বাজিয়েছি। মারন দাঁতে দাঁত চেপে বলল, তুমি আমার সাথে মস্করা করছো? না, রিয়েলিটি বললাম। মারন রাগ করে আরেকটা কথা বলল না। বোম্বাই মরিস্টার স্পর্ধা দিন দিন বাড়ছে। দেখতে ছোটখাটো হলে কি হবে, যেখানে যাই জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার বানিয়ে তারপর থামে। তার দশাও ইদানিং এমন হয়েছে, তাকে কথার মারপ্যাচে ফেলে মস্করা করে। পূর্বে নিশাত আর এই নিশাতের মাঝে বিস্তর পার্থক্য চোখের সামনেই সহজে ধরা দেয়। নিশাত স্ত্রী উল্টো করে রেখে মারনের মুখোমুখি পা ভাঁজ করে আসন করে বসলো। তারপর বলল, আচ্ছা বলুন, আর কথা বলবো না। না, এখন আর মুড নেই। বলুন বলছি। তুমি আমাকে চোখ রাঙাচ্ছ? তোমার স্পর্ধা দেখছি শুধু। নিশাত থুতনির নিচে হাত ঠেকে মারনের চোখের দিকে চাইল। স্পর্ধা দেখতে কেমন? স্পর্ধায় কি কি দেখেছেন? খড়খড়ে গলায় প্রত্যুত্তর এলো, একদম তোমার মতো দেখতে। দেখেছি তোমার নাক, মুখ, মাথা, কপাল, গাল, হাত, ঠ্যাং। দেখতে কেমন লেগেছে সেগুলো? অত্যন্ত বিচ্ছিরি। মারনের বিশ্রীবালা ধরনের নিশাত এ পর্যায়ে ফিক করে হেসে দিল। মারন কঠোর দৃষ্টিতে চেয়ে আছে। নিশাত হাসি বন্ধ করতে চাইল কিন্তু পারল না, তাই মুখে হাত চেপে আড়াল করলো। মারন হুড়মুড়িয়ে বিছানা থেকে উঠে যেতে নিলে নিশাত চট করে মারনের হাত ধরে থামিয়ে দিল। মারন কঠিন চেহারায় চাইল। নিশাত তার দাড়িযুক্ত থুতনি ধরল। এরপর মোলায়েমভাবে হাত বুলিয়ে মিটমিট করে হেসে বলল, আপনি না গোয়েন্দা? গোয়েন্দা মানুষের ধৈর্য এত কম তা তো জানতাম না। আমি তাদের ভীষণ সাহসী ভাবতাম। কথায় কথায় গাল ফুলিয়ে ফেলা গোয়েন্দা এই প্রথম দেখলাম। মারন তবুও কথা বলল না। নিশাত ঠোঁট চেপে বলল, বাবু কি বেশি রাগ করেছে? মারনে টনক নড়ল। বাবুওয়ালাই রাতের স্বপ্ন আবারও চোখের সামনে ভেসে উঠল। সে সব কিছু ভুলে বলল, শোনো নিশাদ, মজা টজা বাদ দিয়ে আমার কথা মনোযোগ দিয়ে শোনো। কাল রাতে আমি ভয়ানক একটা স্বপ্ন দেখেছি। দেখলাম আমি একজন ছোট বাচ্চা হয়ে গেছি। আমাকে তোয়ালে দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো আমি পুরো হুবহু আমার কণ্ঠে কথা বলছি। এরপর দলে দলে মানুষ চুমু দেওয়া শুরু করেছে। কি বিভৎস ভাবতে পারছো? মারন মাঝখানের সংলাপগুলো আর বলল না। বলে আবার হাসাহাসি করলে তার প্রেস্টিজে লাগবে, তাই যত কম কথা বলা বর্ণনা করা যায় ততটুকুই বলল। নিষেধ হাসি আর থামিয়ে রাখতে না পেরে বলল,
ওয়াও, এত সুন্দর বিভৎস স্বপ্ন আমি কখনো শুনিনি। মজা করছো? না। আচ্ছা, এটার কি কোনো ব্যাখ্যা আছে? নিশাত চোখে চোখ রেখে বলল। আছে তো। মারণ উৎসুক হয়ে বলল। কি? নিশাত ঠোঁট টিপে বলল। আপনি বোধহয় আবার বাবা হবেন। মারণ হতবাক হয়ে বলল। সত্যি? হ্যাঁ। সিরিয়াসলি? কবে জেনেছো? কি কবে জেনেছি? আমি তো আমার কথা বলিনি, আপনার কথা বলেছি। মানে আপনি বাবা হবেন, কিন্তু আমি মা হব না। তুমি কি আমার সাথে ফাইজলামি করো? আমি বাবা হলে তুমি মা হবে না? না। তাহলে আমি বাবা কিভাবে হব? আমি যেভাবে মা হয়েছি। মানে? মানে সিম্পল, আপনি শীঘ্রই বাচ্চা জন্ম দিতে যাচ্ছেন, 10 মাস পর বাকি কথা হবে। বলে মারণের পেটে হাত বুলিয়ে দিতে দিতে বলল। পেট তো বাড়ছে মনে হচ্ছে, প্রেগন্যান্সির লক্ষণ। মারণ হতবাক হয়ে বলল। কি বললে তুমি? প্রেগনেন্সির লক্ষণ মানে? আমার পেট বাড়ছে, পুরুষরা প্রেগনেন্ট হয়? নারীরা হতে পারলে পুরুষরাও হয়, তাছাড়া আপনার পেট ভরছে কেন আপনিই বলুন। মারণ নিজের উদরে হাত বুলিয়ে বলল। কোথায় বাড়ছে? সামান্য মেদ জমেছে। বয়স হলে ওরকম একটু একটু হয়। নিশাত ভ্রু নাচিয়ে বলল। সামান্য মেদ? বুড়ি বলতে কষ্ট হয়? প্রেস্টিজে লাগে? মারণ নাকের ডগা ফুলিয়ে নিশাতের দিকে কড়া চোখে চাইল। নিশাত পাত্তা না দিয়ে বলল। প্রেগনেন্ট শুনতে না চাইলে অতি সত্তর ভুঁড়ি কমান, না হলে 10 মাস পর সত্যি সত্যি আপনার সিজার করিয়ে দিব। আমার পাশে কোনো ভুঁড়ি ম্যান অ্যালাউ না। মারণ ফুসতে ফুসতে বলল। তুমি আমার বডি শেমিং করছো? না, ভুঁড়ি শেমিং করছি। রাতে নিশাত মারণকে খেতে ডাকলেও মারণ খেলো না, মটকা মেরে পড়ে থাকলো। নাহন কয়েকবার এসে বাবার আশেপাশে ঘোরাঘুরি করলো, কিন্তু আজকে মারণের মেজাজ চড়া, কারোরাকে সাড়া দিচ্ছে না। নিশাত অনেকক্ষণ সাধার পরে বলল। তুমি আমার একটা অঙ্গকে অপমান করেছো, এরপরেও আশা করো আমি খাবো? ভুঁড়ি বুঝি একটা অঙ্গ? মারণ রাগ রাগ গলায় বলল। ভুড়ি ভুড়ি করবে না, এটাকে মেদ বলে। আচ্ছা ঠিক আছে, বললাম না, এবার বলুন মেয়েদ অঙ্গ। অবশ্যই, শরীরের সাথে কানেক্টেড সবকিছুই অঙ্গ। আপনি না বললে আসলে জানতাম না। বড় উপকার হলো জেনে। এত চমৎকার জ্ঞানমূলক কথা শুনে মনে চাচ্ছে আপনাকে গরুর 5 কেজি অঙ্গ গিফট করতে। মারণ নিশাতের দিকে কটমট দৃষ্টিতে চেয়ে রইল। নাহন ইদানিং মাকে কাজে হেল্প করে, পাশের বাসায় খেলতে যায়। পাশের বাসার ছেলেটাকে তার খেলার সঙ্গী বানিয়ে ফেলেছে। বাচ্চাটার নাম রোহান। দুজন বাসার মধ্যে খেলাধুলো করে। নিশাত রোহনের মায়ের কাছ থেকে হাতের কাজ শিখছে। তিনি এমব্রয়ডারি কাজে ভালোই পারদর্শী। নিশাত আজকেও কাজ শিখতে এসেছে। রোহানের বাবা এই সময় বাসায় থাকে না, তাই এই সুযোগে নিশাত কাজটুকু শিখে নেয়। মারণ তাকে কখনো কোনো কাজে বাধা দেয় না, তবু সে মারণের অনুমতি নিয়ে কাজ শিখছে। আজকে হঠাৎ কাজের মধ্যে হঠাৎ দরজায় কড়ানোর আওয়াজ পাওয়া গেল। নাহন আর রোহান খেলা থামিয়ে সেদিকে চাইল। রোহানের মা এগিয়ে এসে জিজ্ঞেস করলো। জবাব এলো। ফায়াজ আছে? রোহানের মা বুঝলেন অপর পাশে লোকটি মারোয়ান। তিনি নিশাদকে এসে বললেন সে কথা। নিশাদ ঝট করে উঠে এসে দরজা খুলল। মারোয়ানকে দেখে বলল। কিছু লাগবে? একটু আসো তো। নিশাদ বলল। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, ছেলেকে নিয়ে আসি। না, শুধু তুমি আসো, ছেলেকে একটু পরে আনো। নিশাদ মাথা নাড়িয়ে স্বামীর পিছু পিছু এলো। মারণ দরজা আটকে অস্থির গলায় বলল। তোমাকে কখনো জড়িয়ে ধরিনি না? নিশাদ ভ্রু কুচকে বলল। মানে? মারণ প্রত্যুত্তর না করে নিশাতের মাথায় হাত বুলিয়ে বলল। কিছু না, ছেলে খেয়াল রেখো, একটু কাজে যাচ্ছি। নিশাত সাই জানিয়ে বলল। আপনাকে অস্থির লাগছে কেন? কোনো সমস্যা হয়েছে? না, ঠিক আছে সব, যাই। শুনুন, আপনাকে আজকে এমন যেন লাগছে। কেমন লাগছে? অদ্ভুত লাগছে। আপনি তো এমন না। আমি কেমন? আপনি মারওয়ান আজাদের মতো। আজকে কেমন স্বামী স্বামী লাগছে। মারণ হাসলো, দরজা খুলে বাহিরে যেতে যেতে বলল। যাক, স্বামী তাহলে হতে পেরেছি। বলে ছেলেকে ডেকে আনলো। তারপর নাহনের সামনে বসে বলল। এই পান্ডা, খেয়েছিস গোল গোল আন্ডা?
নাহন ফিচ ফিচ করে হেসে বলল, না খাইনি। কেন খাসনি আন্ডা? তুই কি খেতে চাস ঠান্ডা? না মারণ গম্ভীর গলায় বলল। ডিম খেয়ে বাঘের বাচ্চা হবি। নাহন মাথা দোলাতে দোলাতে বলল, ডিম খেলে মুরগি বাচ্চা হবো। কে বলেছে? মুরগি ডিম পারে আমি জানি। তো মুরগির ডিম পাড়ার সাথে বাচ্চা হওয়ার কি সম্পর্ক? ডিম থেকে বাচ্চা হয়, কোথা থেকে জানলি? মা বলেছে। যাই হোক, খেলে তো আর হয় না। হয় সেটাও কি তোর মা বলেছে? না, বইয়ে দেখেছি কি দেখেছিস? মুরগির ডিমে বাচ্চা হয়। মারণ ফোঁস করে শ্বাস ফেল, বলল, তোর কথাই ঠিক, বড় হলে মুরগির সাথে তোকে বিবাহ দেব। তারপর বাপ ছেলের আরো কিছুক্ষণ কথা চলো। পাশে এসে নাহনের বিল্লু ছানা বসে বসে লেজ নাড়াতে লাগলো। সে ঘরে মনোযোগী শ্রোতা। বিল্লু ছানাটা বড় হয়ে গেছে, নাহনের সাথে সাথেই থাকে এখন। মারণ ছেলেকে আদর করে দরজা খুলে সুজু তার ফিতা লাগালো। এরপর বিদায় জানিয়ে চলে যেতে নিলে নিশা দরজা ধরে বলল। শুনুন, কখন আসবেন? মারণ থমকে দাঁড়িয়ে বলল, কেন, কোনো দরকার? না, কখন আসবেন সেটাই জানতে চাচ্ছি। এই ভর দুপুরে যাচ্ছেন, আসবেন কখন? শীঘ্রই আসবো। নিশাত বলল, একটু দাঁড়ান, দোয়া পড়ে নি। মানহার প্রেগনেন্সির সময় ঘনিয়ে এসেছে, শরীর একদম ভেঙে পড়েছে, হাত পায়ে পানি এসেছে। ইহাব 3 দিন ধরে কল ধরছে না দেখে আজকে সকালে বড় ভাইকে কল দিয়ে সব জানিয়েছে। মরণ চিন্তা করতে নিষেধ করেছে, কাজের ব্যস্ততার জন্য ফোন বন্ধ হয়তো বা। মানহা ভাইয়ের কথায় মোটেও অস্বস্ত হয়নি, হু হু করে শুধু কেটেছে। মরণ বুঝি শুধু কল কেটেছে। এই সময়টায় বহু কষ্টে নামাজ আদায় করে মানহা। আজকেও ইশারায় নামাজ পড়ে বসতে না বসতেই পেটে হালকা ব্যথা শুরু হলো। ইহাবের টেনশনে এমনিতেই অস্থির, তার উপর পেটে ব্যথায় আরও কষ্ট ও কাহি লাগছে। ডেলিভারি ডেট সামনের মাসে, আর অল্প কয়েকদিন বাকি মাত্র। দোয়া দরুদ কোরআন তেলাওয়াত করে একটু শুয়েছে, এর মধ্যে কল বেজে উঠল। সে ইহা ভেবে তৎক্ষণাৎ কল রিসিভ করতে ওপাশ থেকে কে যেন বলে উঠল। কল কেটে যেতেই মানহা চিৎকার করে বলল। কে কে আহত হয়েছে? মানহার চিৎকারে সকলে জড়ো হলো। মাহবুব আলম উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলেন। কি হয়েছে? মানহা অস্থিরভাবে নিঃশ্বাস নিতে নিতে বলল, কে জানি আহত হয়েছে, মাত্র ফোন দিয়ে বলল। আমার মনে হচ্ছে উনি। আমি আমি মানহার কথা জড়িয়ে যাচ্ছে, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। মাইমুনা বেগম মেয়েকে ধরে আছেন, মাহাদি বোনের মাথায় ম্যাসেজ করতে লাগলো। সকলে চোখে মুখে দুশ্চিন্তার ছায়া। মাহবুব আলম সেই নম্বরে আবারও কল দিলেন। আসমানাজ লাল শামিয়ানা টেনেছে, রক্তিম গোধূলি কোলাহলপূর্ণ মৃদুমন্দ বাতাসে মিশে গেছে। নিশাতের কাছে মনে হচ্ছে চারপাশ অদ্ভুত নিস্তব্ধ, থম মেরে আছে। এমনটা মনে হওয়ার যৌক্তিক কোনো কারণ নেই, তবে তার কেন এমন মনে হচ্ছে? আকাশ এমন টকটকে রঙে সেজেছে কেন? মনে হচ্ছে রক্ত সব শুষে নিয়েছে। অদূরের আকাশটা। মাগরিবের আজান পড়তে অজু করে নামাজ আদায় করলো সে। নাহনু এখন তার সঙ্গে নামাজ পড়ে, সূরা ফাতিহা অর্ধেক পারে। অজুকেই ঘুরিয়ে ফিরিয়ে পড়তে থাকে। নিশাতের ইচ্ছে ছেলেকে আরবি শিখাতে শিক্ষক রাখবে। মরণকে বলে দেখতে হবে। নিশা জানে লোকটা না করবে না। উপরে উপরে কঠিন হয়ে থাকলেও ভেতরটা একদম তুলুর মতো নরম। কদিন যাবত তার সাথে মোলায়েমভাবে কথা বলেছে। বিষয়টা নিষেধকে আনন্দ দিলেও খটকা লেগেছে প্রচুর। হঠাৎ এমন আচরণের কারণ খুঁজে পায়নি সে। হয়তোবা সংসারে মনোযোগী হচ্ছে। নিশাত রাতে রান্না করার জন্য সবজি কাটতে বসলো। পেঁয়াজ কাটতে গিয়ে হুট করে আঙুলে মাথা কেটে গেল। রক্ত টপ টপ করে ফ্লোরে পড়তে লাগলো। নিশাত ব্যথায় চোখ মুখ কুচকে আঙুল চেপে ধরে আছে। নিশাতের আঙুল থেকে রক্ত পড়তে দেখে নাহন এগিয়ে এসে বলল। মা, রক্ত। নিশাত জবাব না দিয়ে রক্ত বন্ধ করতে চাইলো। যখন দেখলো রক্ত পড়া কোনোভাবেই থামছে না, তখন ছেলেকে বলল। বাবা, বাবা, আলনার নিচে একটা পুরাতন ওড়না আছে, নিয়ে আসো তো।
নাহন মাথা দুলিয়ে দুলিয়ে দৌড়ে গিয়ে নিয়ে আসলো। নিশাদ ঝটপট একটু চাপাতি সরিষার তেল দিয়ে বাম হাতের বুড়ো আঙুলে ওনার কিছু অংশ ছিঁড়ে পেঁচিয়ে বাঁধলো। ব্যথায় জ্বলছে জায়গাটা। আজকে হাত পাও অস্বাভাবিক রকম কাঁপছে। কি যে হয়েছে তার কিছুই বুঝে উঠতে পারছে না। বুকটা কেমন যেন করছে। হঠাৎ এমন অদ্ভুত লাগার কারণ কি? সে দুশ্চিন্তা বাদ দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেও সব যেন ঠিকঠাক থাকে। দোয়া দরুদ শেষে আবার কাজে মনোযোগী হলো। জরুরি ভিত্তিতে মাহবুব আলমের পরিবার হাসপাতালে উপস্থিত হয়েছে। চাঁদপুর থেকে ঢাকায় আসতে ঘন্টা 4 লেগেছে। সে বিকেল নাগাদ খবর পেয়েছিল। এখন বাজে রাত 9:30। তখন মাহবুব আলম ফোন করে জানিয়েছেন আহত ব্যক্তির ফোন থেকেই নাম্বার পেয়ে কল দেওয়া হয়েছে। নিশ্চয়ই কাছের কেউ হবে দেখে ফোনে নাম্বার ছিল। মাহবুব আলম আর এক মুহূর্ত না দাঁড়িয়ে রওনা হয়েছেন। তবে মানহাকে আনার কোনো ইচ্ছে তাদের ছিল না। মেয়েটা এত অস্থির আর অসুস্থ হয়ে যাচ্ছিল, না এনে উপায় ছিল না। এই অবস্থায় বেশি চাপে রাখা উচিত নয়। না নিয়ে গেলে চিল্লাচিল্লি করছিল, উত্তেজিত হয়ে প্রেশার বাড়িয়ে ফেলছিল। তাই নিরুপায় হয়ে সঙ্গে আনতে হয়েছে। মাহবুব আলম হাসপাতালে এসে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলেন। তাদেরকে একটা কেবিনে নিয়ে আসা হলো। কেবিনে ঢুকে তারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। ইহাবের মুখে অক্সিজেন মাস্ক দেয়া, হাত পায়ে ব্যান্ডেজ। মানহা আর দাঁড়িয়ে থাকতে পারল না। শরীর ভেঙে আসতে চাইছে তার। পা বেয়ে রক্ত গড়িয়ে পড়া শুরু করেছে। মানহার সেদিকে খেয়াল নেই। ইহাবের কাছে আসতে নিলে মাইমুনা বেগম বাধা দিয়ে মাহবুব আলমকে আতঙ্কিত গলায় বলেন, শুনছেন? রক্ত পড়ছে দেখুন। একজন নার্স চিৎকার করে বললেন। মাহাদি রাগারাগি করা শুরু করলো। দ্রুত ডাক্তার ডেকে আনতে বলল। নার্স ইমিডিয়েটলি মা ও শিশু স্বাস্থ্য ইউনিটে যোগাযোগ করলেন। মানহা ইহাবের দিকে চেয়ে রইল। নিজের ব্যথা থেকে ওই বেডে শুয়ে থাকা পাষণ্ড পুরুষটির অবস্থা তাকে সবচেয়ে বেশি ব্যথিত করছে। তাকে কিছু না বলে কিভাবে শুয়ে আছে দেখো। একটু মায়া দয়া লাগেনি স্ত্রী আর অনাগত সন্তানের প্রতি? কিভাবে পারলো 3-3টা দিন ফোন বন্ধ করে দূরে থাকতে? মানুষ এতটা স্বার্থপর কি করে হতে পারে? এখন কিভাবে পাষণ্ডের মতো শুয়ে আছে দেখো। মানহাকে দুজন নার্স ধরে স্ট্রেচারে শুয়ে নিয়ে যাওয়ার সময় মানহা ডেলিভারি পেইনের অসহ্য যন্ত্রণায় নাকি মনে তীব্র বেদনায় চিৎকার করে বলে উঠল, বাবা, ওই লোককে বইল আমি মরে গেলে যেন আমার কবরের ত্রিসীমানায়ও না আসে। আমি কোনো পাষণ্ডের মুখ দেখতে চাই না। আমার সন্তানকে যেন সে না ছয়। স্বার্থপর পাষাণ অভদ্র লোক। তাকে জিজ্ঞেস করো কেন আমার মনে আঘাত দিয়েছে, কে পারমিশন দিয়েছে তাকে। তাকে বলিনি আমার কাছে সহি সালামতে ফিরে আসতে? কেন আসেনি জিজ্ঞেস করো। নার্সরা তাকে থামতে বলল। মানহাকে থামানো গেল না। সে উন্মাদ হয়ে গেছে। ছটফট করতে করতে পেট চেপে ধরল। দ্রুত মানহাকে ডেলিভারি রুমে শিফট করলেন। মানহা কেবিনে ঢোকার আগে বাবার হাত শক্ত করে চেপে ধরে অশ্রু ফেলতে ফেলতে বলল, আব্বা, উনি ফিরবে তো? মাহবুব আলমের চোখ ছলছল করছে। একটু আগে কত কথা বলল, এখন আবার স্বামীর খোঁজ করছে। তিনি নিজেকে শান্ত করে মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, ফিরবে? তুমি তোমার সন্তান নিয়ে সুস্থভাবেই ফিরবে। সে ফিরবে, চিন্তা করে না আম্মা। আল্লাহকে ডাকো। মানহা সীমাহীন ব্যথায় ছটফট করতে করতে আর্তনাদ করা শুরু করেছে। গাইনি ডাক্তার এসে দ্রুত ডেলিভারি রুমে ঢুকলেন। মাহবুব আলম, মাইমুনা বেগম, মাহাদি সকলে চিন্তিত, দম আটকে রেখেছে। মাহবুব আলম হঠাৎ মনে করার ভঙ্গিতে ইমতিয়াজ ভুঁইয়াকে ইহাবের কথা জানালেন। ইমতিয়াজ ভুঁইয়া পুত্রবধূর অবস্থা শুনে আর এক মুহূর্ত দেরি না করে রওনা হয়েছেন। নিশাত নাহওয়ানকে ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছে। নাহন মাথা দুলিয়ে দুলিয়ে খাচ্ছে। নিশাত ছেলেকে খাবার খাওয়া, আদব, দোয়া সব শিখাচ্ছে। নাহন মনোযোগী হয়ে মায়ের কথা শুনছে। নিশাত মুখে এক লোকমা দিয়ে বলল, খাবার খেতে হয় দস্তরখানা বিছিয়ে আদরের সহিত বিসমিল্লাহ বলে খাবার মুখে তুলতে হয়। এরপর আলহামদুলিল্লাহ বলে খাবার শেষ করতে হয়। নাহন মাথা নাড়িয়ে সায় জানালো। সেও এখন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলে খাবারের আদব রক্ষা করে। আজকে বাচ্চাটা প্রথমে খেতে চাচ্ছিল না, মরণের সাথে খাবে বলে, কিন্তু রাত বেশি হবে বলে ছেলেকে আগে ভাগেই খাইয়ে দিচ্ছে নিশাত। সে মরণের পছন্দের গরুর গোস্ত কষা করেছে। লোকটা গরুর গোস্ত কষা খেতে চাচ্ছিল অনেকদিন থেকে। ছেলেটার মুখে লোকমা তুলে দেওয়ার সময় ফোন বেজে উঠল তার। নিশাত উঠে দেখল মাহবুব আলম ফোন করেছেন। ফোন রিসিভ করতেই সালাম দিতে না দিতে ওপাশ থেকে মাহবুব আলম উদ্বিগ্ন গলায় বলেন, মা, আজাদ কি বাসায়? নিশাত বলল, না তো আব্বা, কেন? ফোন দিচ্ছি ধরছে না।
বিকেলে ফোন দিলাম বেজেছে, কিন্তু ধরেনি। সন্ধ্যায় সময় দিয়ে দেখি ফোন বন্ধ। নিশ্চিত অবাক হলো। মারোয়ান আগে ফোন বন্ধ রাখলেও ইদানিং রাখে না, ফোন দিলেই পাওয়া যায়। তাহলে ফোন বন্ধ বলছে কেন? সে বলল, আচ্ছা আব্বা, আমি ফোন দিয়ে দেখি, টেনশন করবেন না। শোনো, আমরা ঢাকায়, জামাই অ্যাক্সিডেন্ট করেছে, এই জন্য এসেছি। আমার মানহার পেন শুরু হয়েছে, একটু আগেই ডেলিভারি রুমে নেওয়া হয়েছে ওকে। কি বলেন? আমাদের জানাননি কেন? সেটাই তো জানাতে চাচ্ছিলাম। আজাদ ফোন ধরে না। আমি দেখছি আব্বা। নিষেধ কল কেটে দ্রুত মারোয়ানের নাম্বারে কল দিল। ওপাশ থেকে সুরেলা গলায় কেউ একজন বলল, আপনার নাম্বারটি এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহপূর্বক আবার চেষ্টা করুন।